হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি একটি ধামাকাদার ভিডিও। যে ভিডিওতে রয়েছে তোমাদের ক্লাস 10-এর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হুবহু প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি পড়লেই তোমরা পরীক্ষা 100% কমন পাবেই। কাজে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর হ্যাঁ, সবার প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের দ্বিতীয় পরীক্ষাটিও কিন্তু প্রথম পরীক্ষার মতোই 40 নম্বরই হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এবার তোমরা সবার প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা আছে? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এখানকার সঠিক উত্তর হলো হিমাচল প্রদেশ। 2 নম্বর প্রশ্ন, বায়ু সম্পর্কিত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 60%, 90%, 100%। সঠিক উত্তর 100%। 3 নম্বর প্রশ্ন, এল নিনোর আবির্ভাব হয় আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে। সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? 360 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি। সঠিক উত্তর 90 ডিগ্রি। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটিতে মেট্রো রেল ব্যবস্থা নেই? কলকাতা, দিল্লি, চণ্ডীগড়। সঠিক উত্তর চণ্ডীগড়। 6 নম্বর প্রশ্ন, একটি অস্থিতিশীল শিল্প হলো কার্পাস বস্ত্রবয়ন, লৌহ ইস্পাত, রেল ইঞ্জিন নির্মাণ। সঠিক উত্তর কার্পাস বস্ত্রবয়ন। 7 নম্বর প্রশ্ন, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হলো 1:25,000, 1:1,00,000, 1:50,000। সঠিক উত্তর 1:50,000। 8 নম্বর প্রশ্ন, রকি পর্বতের পাদদেশে বসন্তকালে এক প্রকার উষ্ণ বায়ু প্রবাহিত হয়, এর নাম ফন, শিরোক্ষ, চিনুক। সঠিক উত্তর চিনুক। এবার তোমাদের বি নাম্বার রয়েছে, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। 1 নম্বর প্রশ্ন, প্রতি ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। এটি কিন্তু তোমাদের মিথ্যা, অর্থাৎ অ। তারপর 2 নাম্বার, কোন শহরের জনসংখ্যা 10 লক্ষ বা তার বেশি হলে তাকে মিলিয়ন সিটি বলা হয়। এটি তোমাদের শুদ্ধ। 3 নাম্বার, 6-এর থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয়। এটিও তোমাদের শুদ্ধ। এবার তোমাদের রয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, একই স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য হলো ড্যাশ ঘন্টা। উত্তর 6 ঘন্টা। 2 নম্বর, বিষমমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ড্যাশ। উত্তর হাইড্রোজেন স্তর। 3 নম্বর, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর কোয়েম্বাটুর। এবার তোমাদের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন ও ব্যস্ততম জাতীয় সড়কপথ কোনটি? উত্তর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। 2 নাম্বার, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাত কি নামে পরিচিত? উত্তর হ্যারিকেন নামে পরিচিত। এবার সি নাম্বারে রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা প্রশ্নের মান কিন্তু এখানে 2 নাম্বার করে। 1 নাম্বার প্রশ্ন, আয়নোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর থার্মোস্ফিয়ারের নিচের অংশকে আয়নোস্ফিয়ার বলা হয়। এর বৈশিষ্ট্য: 1 নাম্বার, তড়িৎগ্রস্ত কণার উপস্থিতি। অসংখ্য ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা আয়ন থাকায় এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। 2 নাম্বার, মেরুজ্যোতি। মেরুজ্যোতি বা মেরুপ্রভা এই বায়ুস্তরেই দেখা যায়। এবার 2 নম্বর প্রশ্ন, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল দ্রুত গতিসম্পন্ন বায়ু প্রবাহকে জেট বায়ু বলে। জেট বায়ুর বৈশিষ্ট্য: 1 নাম্বার, জিওস্ট্রপিক বায়ু। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, তাই এটি জিওস্ট্রপিক বায়ু নামে পরিচিত। 2 নাম্বার, বায়ুর গতিবেগ। এটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী বায়ু। এই বায়ু ঘন্টায় 100 থেকে 500 কিমি বেগে প্রবাহিত হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতের কৃষির দুটি সমস্যা লেখো। উত্তর, ভারতের কৃষির অনেকগুলি সমস্যা আছে, তার মধ্যে প্রধান দুটি সমস্যা হলো: 1, মৌসুমী বৃষ্টিপাতের উপর অধিক নির্ভরশীলতা। ভারতের কৃষি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, কারণ মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করেই ভারতের বেশিরভাগ ফসল উৎপন্ন হয়। কিন্তু পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে মৌসুমী বৃষ্টি ঠিক সময় মতো হয় না, তাই কৃষিজ উৎপাদনও অনিশ্চিত হয়ে পড়ে। 2 নম্বর, হেক্টর প্রতি ফসল উৎপাদন কম। ভারতের কৃষিতে হেক্টর প্রতি শস্যের উৎপাদন কম। সীমিত জলসেচ, উচ্চ ফলনশীল বীজের অভাব, কৃষি যন্ত্রপাতির সীমিত ব্যবহার, আধুনিক কৃষি পদ্ধতির সম্পর্কে ধারণার অভাব প্রভৃতি এর কারণ। 4 নম্বর প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন? উত্তর, পেট্রো রসায়ন শিল্প থেকে প্লাস্টিক, সার, কৃত্রিম রবার, ওষুধ, ডিটারজেন্ট সহ অসংখ্য দ্রব্য তৈরি হয়।
যা আধুনিক জীবনে অপরিহার্য। এছাড়াও এটি বিভিন্ন শিল্পকে কাঁচামাল সরবরাহ করে ও পরিবেশে ব্যাপক প্রভাব ফেলে, তাই একে আধুনিক শিল্প দানব বলা হয়। এবার ডি নাম্বারে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। এখানে তোমাদের একটা প্রশ্নের মানে 3 নাম্বার করে থাকে। দেখো এখানে কিন্তু আমি তোমাদের প্রশ্নগুলির উত্তর দিইনি, কারণ এখানে যদি এই প্রশ্নগুলো উত্তর দিই তাহলে ভিডিওটা কিন্তু যথেষ্ট লম্বা হয়ে যাবে। এই প্রশ্নগুলির উত্তর তোমার যদি দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বেশি না, তোমরা যদি শুধুমাত্র 10 জন কমেন্ট করে জানাও যে উত্তরগুলি চাই, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর তোমাদের অবশ্যই দিব। আপাতত তোমরা প্রশ্নগুলি দেখে নাও। 1 নাম্বার প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 2 নাম্বার প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো। 3 নাম্বার প্রশ্ন, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। এবার তোমাদের ই নাম্বারে রয়েছে দীর্ঘ রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। একটা প্রশ্নের মানে কিন্তু এখানে তোমাদের 5 নাম্বার করে রয়েছে। 1 নাম্বার প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান উল্লেখ করো ও জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 2 নাম্বার, উত্তর পূর্ব ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, তোমাদের আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের সেট 1 ছিল। এরপরে আরো আমি তোমাদের এরকমই ভিডিও নিয়ে আসবো, তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পেয়ে যাও। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।